চুলের মুঠি ধইরা বাড়ির থেকে বের করে দিল। কি বলেন? পরে টাইনা টুইনা নিয়ে এসে আমার বাবার কাছে জমা দিল। আমার বাবা জানে না যে আমি মেয়েলি স্বভাবের লোক। দেখেও বুঝে নাই। সন্ধ্যাবেলা আমাকে নিয়ে বাড়িতে জমা দিল। আমার বাবা পায়ে আমাকে খুব খুশি যে ছেলে পাইছে। হে পেটে করে নিয়ে গেছিল মায়। যাওয়ার সাথে, সাথে গেটের মধ্যে যখন গেছি বলতেছে যে, "এখানে যেন আইসো না।" মা বলতেছে? হ্যাঁ। আহারে! আমি বলছি, "মা কি আমি এখানে আসবো না, তোমার কাছে আসবো না আমি।" কোন মালিক চলে যায় ভাই। হৃদের ভিতরে এক টুকরা গোস্ত আমার ভাগ্যে জোটে না। কেউ কোন আশেপাশে থেকে মাংসও দেয় না। সমাজ বন্ধ। সমাজেও তো নাই আমি। ঈদের দিন ২ মা বেটি ঘরের ভিতরে একা, একা বইসা, বইসা কান্না করি। আপনার কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে? না, আল্লাহ সৃষ্টিকর্তা। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাকে এর জন্য পাঠাইছে। কিন্তু আমি তা করা বাদ দিয়ে আমি হাতে তালি দিয়ে মানুষের কাছে চাইয়া খাইতেছি। আপনার মেয়ে আপনাকে মা হিসেবে ডাকে? ২ টাই বলে আমাকে। বলে, "এটা আমার বাবা, এটা আমার মা। অর্ধেক বাবা, অর্ধেক মা।" আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি এপিসোডে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের জীবনের গল্পটা বলতে চান এবং যারা মনে করেন আপনার গল্পটা সমাজে অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে ইন এ পজিটিভ ওয়ে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার এবং একই সাথে আমাদের মেইল অ্যাড্রেসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, একটু জানার চেষ্টা করি যে কে রয়েছে আমার সঙ্গে। আপনার নাম কি? জন্ম বাবা-মা দিয়েছে মেহেরুল্লাহ নাম। আচ্ছা, কিন্তু হিজড়াদের নাম হলো মেহেরন। মেহেরুন। তো হ্যাঁ, মেহেরুল্লাহ থেকে মেহেরুন। মেহেরন। বয়স কত আপনার? আমার বয়স তো ৩৫। এখন তো এ মেহেরুন। হ্যাঁ, এখন তো মেহেরুন নামে পরিচিত। আচ্ছা, তাহলে আমি মেহেরুন বলেই সম্বোধন করব আপনাকে। বাড়ি হচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি, সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি, বেলকুচি থানা। বেলকুচি, গ্রামের নাম মকিমপুর। মকিমপুর। হুম। তো কি গল্প আপনার একেবারে ছোটবেলা থেকে আমাকে শোনান। আমার বাবা বিয়ে করেছিল ৪ টা। আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমার মা ছেড়ে দেয় আমার নানা বাড়িতে থাকে। আচ্ছা, নানার বাড়িতে থাকলে ওখানে আমি হয়েছি। হওয়ার পরে বড়-টড় হইলাম। যখন আমার জ্ঞান হয়, ছেলে মানুষের সাথে খেলি না। মেয়েদের সাথে খেলেন? মেয়েদের সাথে খেলি। মেয়েদের সাথেই স্কুলে যাই, মেয়েদের সাথেই সবকিছু। মানে পড়তাম মেয়েদের সাথে। হ্যাঁ, তখন ওখানকার ছেলেপেলে বলত, "এ না লিপস্টিক দিয়ে আসছে। এ দেখো পায়ে চুটকি লাগাইছে।" আচ্ছা। তখন আমার মা বলত, "এগুলা লাগাও কেন তুমি? এগুলা লাগাও না। তুমি তো ছেলে মানুষ। আমার এগুলা পড়তে ভাল লাগে। আমার ছেলেদের জিনিস ভাল লাগে না।" তখন ওই নানার বাড়িতে ছিলাম তো, মামা ছিল ৪ টা। বড় মামা সেটা ভালোবাসছে। মেজো মামা বলছে, "এ কি কালচার হিজড়াদের? হুম। এগুলা কি স্বভাব?" মাকে বলত, "না, তরে দিয়ে জীবন যাবো না। ও! একে সরায় দেয়া লাগবো।" মা বলত, "না, আমার ছেলে এটা। বড় হইলে ঠিক হয়ে যাবে। অসুবিধা কি?" তখন আমার মা আমাকে আগলা, আগলা রাখতো। যখন একটু ৭ বছর, ৮ বছর বয়স হয়ে গেল আমার, তখন আর একটু আমি বেশি রং-ঢং করে বেড়াই। তখন মনে করেন যে আমার বাবা, আমার মামারা মারধর করতো, অপমান করতো, এই রাস্তায় বাড়াবাড়ি এগুলো করার জন্যে? হ্যাঁ, এই আচ্ছা, যে স্কুলে যাই না। হ্যাঁ। ছোটবেলায় দিছিল সিরাজগঞ্জ মাহমুদপুর স্কুলে। স্কুলে যেতেন না কেন? স্কুলে গেলে পরে সবাই যে নানান খেপাইতো? রকমের কথা বলতো, খেপাইতো আমাকে। আমি আর যাইতাম না। তখন ওই মাঠে খেলবার যেয়ে গোবর খুঁড়তাম। খাইবার দিব কি? আমাদের তো খাওয়ানোর মানুষ নাই। কে খাইবার দিব? মা আর আমি। তে মা হইলো ওই মামার ভিতরে খায়, আমি নানির ভিতরে খাই। তখন ওই গোবর-টোবর খুঁটে ঘষি-টসি ভাঙ্গি ওইগুলা বিক্রি করি। আচ্ছা, বিক্রি কইরা ওই টাকা কাছে রাখি। একটা মুরগি পুষি। ওই অল্প বয়সেই? হ্যাঁ, একটা মুরগি পুষি। ওই ঘষি বিক্রি কইরা মুরগি পুষে ওইখানে ডিম হইছে, বাচ্চা উঠাইছি। ওইখান দিয়ে আবার আমি জামাকাপড় নিচ্ছি। আচ্ছা। জামাকাপড় নিচ্ছি। মাকে বলছি যে, "তুমিও নেও।" মা বলছে, "না, তোমাকেই তো দেয়া লাগবো আমার। আমি কোথায় পাই? তুমি যে নিছো এতেই হইছে।" এরকম করে চলছি। চলার পরে দেখলো যে না, এ তো ধীরে, ধীরে আরো বাইরে বাড়তি হয়ে উঠছে। তখন বয়স কত আপনার? তখন ৮ থেকে ৯ বছর বয়স। ৮ থেকে ৯ বছর। জি। হ্যাঁ, ভালোই বুঝি আমি তখন। তখন আমার মাকে বিয়ে দিয়ে দিল। যে না, দেওয়া হবে না। মাও বিয়ে হয়ে গেল। আমার মামারাও আমাকে চুলের মুঠি ধইরা বাড়ি থেকে বের করে দিল। কি বলেন? বাড়ি থেকে বের করে দেওয়ার পরে, "তুই যেন আর এই সীমানায় যেন পাড়া দেস না, তোকে যেন এই বাড়িতে দেখি না।" বাবা তখন কোথায় তখন? ছোট থেকে বাবার মুখ দেখি নাই। বাবা বাবা আসেই নাই একদমই? বাবাকে জিনিস আমি জীবনে পাইনি। কি বলেন? আপনার মা কত নম্বর স্ত্রী ছিল আপনার বাবার? আমার বা একবার বিয়ে করছিল, সে মারা গেছিল। পরে হলো আবার আমার মাকে বিয়ে করছে।
যখন আমাকে বের করে দিল তখন আমি কোথায় যাই? কোথায় দাঁড়াই আমি? রাস্তায়, রাস্তায় কান্না করি। কোথায় যাব তখন? সিরিয়াল কলোনি বাজার স্টেশনের পাশে একজনের ঘর ভাড়া নেই আমি। ঘর ভাড়া নেই বলতে আপনার বয়স কত তখন? এই তো ৯ বছর ১০ বছর বয়স। ভাড়া দিল আপনাকে? ভাড়া দেবে না কিন্তু ওইখানকার এক মহিলা বলল যে, "ও কোথায় যাবে? আমাদের একটা ভাঙ্গা রুম আছে। হবে ঘর তুলছে খলপা বাঁশের বেড়া দিয়ে থুয়ে দিছে।" আমাদের মতো একটা মেয়েলি স্বভাবের একটা ছেলের সাথে আমার সাথে পরিচিত। ও সিরাজগঞ্জ রানীরগ্রাম বাড়ি, আচ্ছা। নবীন নাম। সে আবার আমাকে নিয়ে বলছে, "তোর টেনশন নাই। তুই এখানে থাক, আমি তোর কাজ ব্যবস্থা করি।" পরে ও বলছে যে, "না ছাদে না রাজমিস্ত্রির কাজরা, ছাদ বাইরে তুই নাচতে পারবি?" কইলাম, "হ্যাঁ, আমি নাচতে পারি।" ওইখানে আমাকে ভর্তি করে দিল। ৫০০ করে টাকা দিছে। আমি তখন মনে করেন যেন ওই আবার ছাদ বাইরাইছে, আমি নাচছি। ওরা গান গাইছে, আমি নাচছি। আচ্ছা। নাচার পরে ঐরকম কইরা, কইরা অনেকদিন চললাম, ভালোই চললাম। ধীরে, 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 ধীরে অনেক হিজড়াদের সাথে পরিচয় হয়ে গেল আমার। একদিন আবার আমি রাস্তায় ঘুরতেছি, ঘুরতে, ঘুরতে দেখি আমাদের এই বাপের বাড়ির এলাকার এক লোক যাইতেছে। তখন আমি থ্রি কোয়ার্টার প্যান্টের মতো ইংলিশ প্যান্ট কইরা কয়, তখন আমি ইংলিশ প্যান্ট পড়ছি। চুলগুলা ছোট, ছোট আমি আর্মি কাটিং দিছি। পরে ওই লোকের সাথে ভ্যান গাড়ির বিলা মুখ বিলা চায়া রইছি। রাস্তাঘাট দিয়ে হাঁটি আর বলি যে, "আমার বাবার মুখ বানিয়ে এরকম। আহা! আমার বাবার মুখ বানিয়ে এরকম।" ছবিও দেখি নাই। তাহলে আমি কেমন করে বলব যে, "এটা আমার বাবা?" পরে ওই লোক বলতেছে, "তুমি কোথায় যাবে?" বলছি, "কোথায় যামু? আমি তো যামু একটু বেলকুচি থানা মকিমপুর গ্রামের নাম, সেখানে যামু।" বলতেছে, "আমার বাড়ি ওইখানে মকিমপুর বাড়ি। হুম। গাড়িতে ওঠো।" বলছি, "আমার টাকা নাই।" কয়, "টাকা লাগবে না, তুমি ওঠো। আমার তোমার বাবার নাম কি?" তখন আমার মনে আছে আমার মা বলছিল তুজাব আলী নাম। তখন আমি বলছি অমুক। কয়, "এর আমার মামা হয়।" আহা! পরে টাইনে টুইনে নিয়ে এসে আমার বাবার কাছে জমা দিল। আমার বাবা জানে না যে আমি মেয়েলি স্বভাবের লোক। দেখেও বুঝে নাই। সন্ধ্যাবেলা আমাকে নিয়ে বাড়িতে জমা দিল। আমার বাবা পায়ে আমাকে খুব খুশি যে ছেলে পাইছে। হে পেটে করে নিয়ে গেছিল মায়। সেই বাচ্চা আবার ফিরে এসছে। আমার বাবা খুব খুশি হইছে। বাবা খুব আদর করল। আমার মনে হইলো আমি একটা ফিরা জীবন পাইলাম। ২-১ মাস গেল। গেলি পারে যে ওখানকার লোকজন বলে, এটা আবার কি? এ না মেয়ে মানুষের মতো ন্যাক্কর-প্যাঁকর করতেছে। এ না স্বভাব কিরকম এর? আইসা পাইছে ২ টা সৎমা। যেটা বড় সেটা নিজের মার মতো ভালোবাসে। যেটা ছোট তাকে আমি খালা কইরা বলি। সেটাও ভালোবাসে। কিন্তু আমার বাবা ভ্যান গাড়ি চালায় আমার বাবা। নানান জনে নানান কথা কানাকানি শুরু করলো, বলাবলি শুরু করলো। তখন আমার বাপ আমার প্রতি মন উইঠে গেছে তার। সে যাওগা, মায়ের কাছে চলে যাওগা। ছোট থেকে বড় হইছো, মায়ের কাছে যেয়ে থাকোগা। মায়ের কাছে যেয়ে কেমন করে ওখানে যামু? তাও একদিন গেলাম চলে। সিরাজগঞ্জ ধানবান্ধি নিমতলা করে কয় ওইখানে বিয়ে হইছে। ওইখানে গেলাম। যাওয়ার সাথে, সাথে গেটের মধ্যে যখন গেছি বলতেছে যে, "এখানে যেন আইসো না।" মা বলতেছে? হ্যাঁ। আহারে! আমি বলছি, "মা কি আমি এখানে আসবো না? তোমার কাছে আসবো না আমি? আমি তোমার কাছে আসবো।" কয়, "না, তুমি আর আইসো না। তুমি আসলে তোমার খালু আমার উপর অত্যাচার করব।" না কইরা দিছে আমাক। যেন ওই ছেলে জানি বাড়ি পড়ে আইসে না। ওখান থেকে কান্না করতে, করতে চলে আইছি আমি। আইসে সেরে যে বাপের কাছে আইছি, সেই বাপের কাছেই আবার জমা নিচ্ছি। সে আবার ২ বাড়ি ৩ বাড়ি দাবড়া ধইরা মারধর করে। তাহলে ওই মুহূর্তে আমি এখন কোথায় যাই? আমার ২ মাইকে বলছে, "ও যা ওকে জানি ১ নলা ভাত দেস না। ওকে যদি ভাত দেস, তাহলে তোদের খবর আছে। তোদের চাউল ডাল কিছু এনে দিব না।" নিজের মাও দেখতে পারে নাই। আর সে কেমন করে দেখবো আমাক? তাও আমার বড় মামটা যে আঁচলের তলে করে ভাত সামলা, সামলা আরেক বাড়ি নিয়ে আমাকে দিত। আমার বাড়ির পাশে একটা মহিলা ছিল। আমরা বউ করে ডাকতাম তাকে। ওই বাপের এলাকায়। সোপরা নাম। সে একটু কল্লা টাইপের লোক। তাক দেখে আমার বাপ ভয় খায়। আমি তার বাড়িতে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পর তার কাছে সে যায়, সে গরিব মানুষ। তার ছেলেপেলের জন্য রান্না করে, আমাকে দেয়। আমি ওইটাও খাই, ওর ঘরেই শুয়ে থাকি। ওর ছেলেপেলের কাছেই। ওইখানেও যায় অত্যাচার করবার নিগে নয়, ওখান থেকে সরায় দিব। কিন্তু ওর কাছে পাইরা ওঠে না আমার বাপ। এই ওর মা নাই, বাপ থেকেও নাই। ও আইসা আমার কাছটায় নিচে থাইক। অসুবিধা কি? ও হোক মেয়ে, হোক ছেলে। যা কেন হয়? আল্লাহর সৃষ্টি মানুষ তো। থাইক আমার কাছে।
ওর কাছে থাকলাম কিছুদিন। থাকার পরে অনেকদিন হয়ে গেল, মানুষের তা কি খাওয়া যায়? তখন হাঁটতে, হাঁটতে একদিন একজন বলল যে, "তুমি কি রান্নার কাজ জানো?" কইলাম, "হ্যাঁ, আমি রান্না করা পারবো। আমি রান্না করা ভালোবাসি। বাটা-ঘষা, থালি-বাসন মাজা এগুলো আমার কাছে খুব ভাল লাগে। আমার সংসারের কাজ করতে খুব ভাল লাগে।" কয়, "বেলকুচি থানায় দেখো গা ওই তামাই মেসে কাজ করে, তাঁতের কাজ করে শিল্প এলাকা, ওইখানে বাবুর্চির কাজ নিবে।" কাজ করলাম। কাজ করে ওখানে সপ্তাহে ৳৪০০ বেতন দেয় আমাকে। দেখলাম যে এই টাকা যদি বাপের হাতে দেই, বাপ যদি একটু খুশি হয়, যদি ভালোবাসে আমাক, হুম। সারা সপ্তাহ কাজ কইরা ওই টাকাটা নিয়ে আস্তে, আস্তে বাপের কাছে আসি। আইসা টাকাটা হাতে দেই। টাকাটা নেয়। নিয়ে সেটা তখন ভালো ব্যবহার করে। না, বাবা এখন কাম করা শিখছে। ভালো। কি কাজ করে তাও কিন্তু আমাকে জিজ্ঞেস করল না, "তুই কি করে এই টাকাটা নিয়ে আসলি?" একদিন আবার ওইখানে ভ্যান গাড়িতে বেড়া মারতেছে। ওখানে অনেক মেয়েলি সবাই বাবুর্চি অনেক ১-১৫০ লোক বাবুর্চি। তাইলে আমি ওর মধ্যে একজন। ওদের সাথে গামছা নিয়ে, লিপস্টিক দিয়ে, ছায়া একটু বাই কইরা দিয়ে ছাপা লুঙ্গি পইরা ওদের সাথে ঘুরতেছি। চোখের সাথে চোখ পইড়া গেল। ওই যে চোখের সাথে চোখ পড়ল, পরের সপ্তাহে টাকা নিল না। "তুই যদি এই এলাকার মধ্যে ঢোকস, তোর খবর আছে।" আমি কই, "ও কুলা হারাইছি, এ কুলো হারামু, তাইলে আমি যামু কোথায়? আমার কোথায় থার? আমি যে একটা মানুষ, আমি কি নিজের হাতে নিজের ইয়েতে কি আমি সৃষ্টি হইছি? আল্লাহই সৃষ্টি করছে আমাক। আমি তো ভাবি নাই কোন সময় যেন আমি মেয়েলি লোক। আমি জানি সাধারণ লোক যেমন চলাফেরা করে, আমিও সেরকমই। আমিও তো ওই সেই একই রক্তের গড়া মানুষ। আমার মধ্যে আবার কি ভেদাভেদ আছে? আমার কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, নিব না, না নিলি। আমি আবার কিছুদিন কাজ করতে অনেক টাকা জমাইলাম ওইখানেই। তো যে বাড়িতে কাজ করি ওরা আমার বাড়ি-ঘর, ব্যাগ পরিষ্কার করি। অত বড় বাড়ি, ফ্যাক্টরি সব ঝাড় দেই। কেউ কোনদিন ঝাড় দেয় না, আমি ঝাড় দেই। টাত গোনা মুইছা দেই তেনা দিয়ে। মহাজন খুব খুশি, খুব খুশি। এ কি সুন্দর লোক পাইছি আমি। হে কি করে? "তোমার বাড়িতে কে আছে?" বলছি, "বাবা আছে। একটা সৎ ভাই আছে।" বলছি, "আমার আপন ভাই আছে।" প্রত্যেক সপ্তাহে ২ টা করে লুঙ্গি দেয়। টাকা জমায়ে, ওই লুঙ্গিগুলা জমায়ে, ওই সাবান দিছে আমাকে গোসল করার জন্য সপ্তাহে ১ টা করে। আমার একটা সাবান দিয়ে ১ মাস যায়। বাহ! আমি ওই সাবান আমি গোছাই ৩ টা। সপ্তাহে ১ টা দেয়, ৩ টা গোছাই। গোছাইয়া ব্যাগ পুরা কইরা ব্যাগ জিনিসপাতি নিয়ে এসে বাপ-মায়ের হাতে দেই। ওই যে অনেক টাকা হইছে, অনেক হইছে, তখন নিছে। নেওয়ার পরে ধীরে তো আমি বাইরা গেছি। তাঁতের শ্রমিকরা সবাই ঈদের মধ্যে চলে গেছে। বাড়িতে যার মতো রংপুর, দিনাজপুরের লোক কাজ করে, সব চলে গেছে। তাহলে আমার তো বাড়িতে আইসা থাকা লাগবো। বাড়িতে আসলাম। বাড়িতে আসলেই মারামারি, ধরাধরি। তাহলে এতগুলা অত্যাচার করে। আমি বলছি যে, "শোনো, যদি আমাকে না ভালো লাগে তাহলে তুমি এক কাজ করো। আমাকে এক সাইডে একটু জায়গা দিয়ে আমাকে একটু ছাপড়া ঘর তুলে দাও। আমি নিজে একা কইরা খামু। তোমাকে ভাত দিতে হবে না। আমি নিজে কইরা খাইতে পারমু। আমি নিজে চলাফেরা করা পারমু।" বলছে, "এই সমস্ত কথা আজকে যা বললি, ২য় বার জানি আর শুনি না। এখানে তোর কোথায় জাগা? তোকে রেখে কেমন মান-সম্মান ডুবামু?" বলছি, "শোনো, তুমিও যদি সরায় দেও, ওরাও যদি সরায় দেয়, তাহলে আমি কোথায় যাই? আমি কোথায় দাঁড়ামু?" আচ্ছা, তাও তো হিসুব আর দিলই না। তখন আমার যে বাংলা ঘর ২ টা, আমার বাপের ২ টা বউ। একটা ছাপরা ঘরে থাকে, একটা বাংলা ঘরে থাকে। তারও অনেকগুলা ছেলেপেলে আছে। এখন ও ঘরে না শুইয়া ওই যে ছোপরা বউ মোটা করে মহিলা, একটু চর্দার, ওর বাড়িতে যায়া শুইয়া থাকি। শুইয়া থাকতে এখন অনেকদিন হয়ে যায়, চমিক আসে না। আমারও খুব অশান্তি হয়ে গেছে থাকা। বাড়ির কাজকার কিছু লোক আছে, বলছে আমাকে, "কাজে নেও। তোমাদের সাথে কাজ করমু।" তুই কাজ করা পারবি, তুই কি কাজ করবি? তুই তো জীবনে এক চিমটি মাটিও সরাস নাই। তুই কি বা করে করবি? কইলাম, "নেও দেখি পারি নাকি?" কয়, "তাইলে তুই একটা টুপরি কিনে আমাদের সাথে আইসিস।" তে একটা টুপরি কিনছি সমেশপুর হাটে থেকে। কিনে ওদের সাথে গেছি। তো ওরা আবার কি করছে, শয়তান কি করে মাটি বেশি করে লোড দিছে। ওরা যে নেয় তাও ওর চেয়েও বেশি দিছে। যাতে আমি না পারি, আমাকে জানি সরাইয়া দেয়। আমি পারি নাই। আমার মার ঘাড়-টাড় ব্যথা হয়ে গেছে। আমি আর পারিনি।
সইরে আইছি। টুপিটা অন্যের কাছে থুইয়াই সইরে আইছি। আমাকে শয়তান কি করে লোড দিচ্ছে বেশি, আমি তো অত পারমু না। তাহলে ওরা যেবা স্বাভাবিক না, ওইবা যদি আমাকে দেয় তাহলে আমি পারমু। সইরে আইসা থাকতেই তখন বাড়াইছিল নসিমন যাত্রা। যাত্রা বাড়াইলে আমাকে বলতেছে, "নাচা পারবি?" কইলাম, "হে আমি এগুলা খুব ভালো পারি।" কয়, "তক কিন্তু বেশি দিমু না, ৳২০০ করে টাকা দিমু। তুই নাচ গান করবি।" কইলাম, ৳২০০ দিবা খুব ভালো। আমি ৳২০০ য় নাচমু। কিন্তু মানুষ ভালোবাইসা যে ৳১০-৫ দিব সেটা কিন্তু তোমাদের দিমু না। সেটা কিন্তু আমি নিমু। কয়, "আচ্ছা ঠিক আছে।" তাইলে আমারও এত খেয়াল নাই যে না আমি যদি এখানে নাচতে যাই আমার বাপ আমাকে আরো এলাকায় থেকে বের করে দিব। আমি মনের আনন্দে সাইজে আগলা চুল লাগাইয়া সুন্দর করে টেজুইটা নেচতেছি। মানুষে অনেক টাকা ছুট দিছে ভালোবেসে। আমি সেগুলা নিছি। এই টাকা নিয়ে যখন বাড়িতে আসছি, এত বড় লাঠি দিয়ে রাস্তায় দাঁড়ায় রইছে বাবা! মারার জন্য। হ্যাঁ, "এগুলা কি করলি তুই এলাকার ভিতর? শাড়ি পিন্দে এভাবে নাচলি? এতগুলা কত লোক, এর ভিতরে তুই এগুলা আমার মান-সম্মান ডুবাইলি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি কবর তুলি মানুষের। আর তোর জন্য আমার মুখ থাকে না।" আমি নিজে ভাবলাম না কথাটা তো সত্যি। এটা তো মিথ্যা কথা না। তাহলে তাগর তো মান-সম্মান যাইতেছে। তো বলতেছি যে, "না আমার কাছে টাকা নাই তো সেজন্য গেছি। আর আমি তো সবসময় শাড়ি পইড়া থাকবো না। যখন ওরা নাচ গান করব তখন নাচ গান করে আমি সইরে আসমু। আর আমি যামুনি না। যা হইছে হইছে। আর যামু না। দেখো আমি কথা দিলাম আমি আর ওইখানে নাচবার নিয়া যামু না।" তো এখন সন্ধ্যা লাগার আগে যাদের সেখানে নাচছি তারা আবার দল বেঁধে আইছে। আইসা কইতেছে, "আজকে গেলা না কেন? নাও চলে যাই। আমাদের সাথে নাচবা তুমি। তোমার নাচ গান দেখে সবাই খুশি হইছে। দল আমগর ভারী হইছে। এখন খুব ভালো লোকজন অনেক টাকা টানতেছে। তোমাকে নিয়ে যাওয়া লাগবে।" নসিমন গান, এই যাত্রা। পরে আমি ওখানে আবার গেছি। ওরা ডাক পাঠাইছে আবার চলে গেছি। আবার চলে গেছি আমার বাবা লাঠি নিয়ে সেখানে চলে গেছে বাইরানোর জন্য। চলে গেছে। তো ওখানকার লোকজন সবাই ধরছে, "এই তোমার ছেলে তাতে কি আছে? তোমার ছেলে না আমাগো ছেলে নাচতেছে নাচুক গা। কি হইছে? এ তো আর মেয়ে হওয়া যায় নাইকে। মেয়ে হয়ে সাইজা নাচতেছে নাচুক গা। সবাই আনন্দ করতেছে। নাচুক গা অসুবিধা নেই।" সেদিনকার এগুলা কথা শুনে আমার বাপ চলে আসছে। এখন ধীরে ওই যে ১০ জনে দেখছে, কত লোক শত লোক দেখতেছে আমি শাড়ি পিন্দা নাচতেছি। তাহলে হিজড়া নামে আমি পরিচিত হয়ে গেলাম। হে পরিচিত যে হইলাম, পরিচিত হেডের থেকে শুরু হয়ে গেল হিজড়ারা সংবাদ। সংবাদ পাইলাম, আমার বাপ কি করল? বলছে যে, "তুই এই মান-সম্মানের খাতিরে আমি এই যে কবর তুলি, এই কবর তোলাই আমার বিফল। আমি নমাজ পড়ি, এটাও আমার বিফল। এই আজকে এই সেকেন্ডের মধ্যে তুই কাপড় চোপড় নিয়ে বাড়া চলে যাবি। এই মুহূর্তে।" আমি কইলাম, "এগুলা কইও না বাবা। আমি যদি এখন বাড়া চলে যাই, আমি কোথায় যা দাঁড়ামুনি? তুমি কইছো আমি একটা যেকোনো জায়গা ঠিক করে কাজ-টাজ ঠিক করে আমি চলে যাইতেছি। আমি মধ্যে-সধ্যে আসমু। মধ্যে-সধ্যে এরা কোনো সময় আসতে পারবি না তুই।" তখন আমি কইলাম যে, "তাইলে আমি কি কোথায় যাই? আমি তো তেমন কোনো জায়গাও চিনি না। আমি কোথায় যামু?" দিয়ে বললাম যে, "ওই হিজড়াটা যে বলল যে না আমাদের ডেরা আছে, ডেরার ওইখানে খুব ভালো নিজে স্বাধীন মতো চলা যায়।" তে ও বলছিল যে, "কড্ডার মোড় তুমি রেল গেটের ওইখানে যাইবা, গেলে পারে আমাদের পাইবা।" তখন ধীরে ওখানে চলে গেলাম। যার সাথে দেখি ওরা রান্না করতেছে, কেউ বক্স বাজাইতেছে, কেউ শাড়ি পিন্দা, কেউ সালোয়ার কামিজ পরে বইসা রইছে। যাওয়ার সাথে ওরা খুশি হয়, আমাকে 3 পিস বাই করে দিল, "পড়ো।" পড়া দিল, সাজায় দিল। ওইখানে থেকেই নিজের এলাকা দিয়ে কালেকশন। এই যে অমুকের স্থলেরও, এই যে নসিমন গান গাইছে, সেটি। এরকম করে চলতে একদিন আবার আমার বাপ বলতেছে যে, "বাড়িতে যাইস তো তোর সাথে কথা আছে। কড্ডামোড় দেখা বাড়িতে যাইস তোর সাথে কথা আছে।" কইলাম, "যামুনি।" কয়, "কাপড়-চোপড় খুইলা লুঙ্গি শার্ট পইড়া যাইস। এরকম করে যেন যাস না।" যাওয়ার সাথে হাত ধইরা বলতেছে, "এই এলাকা ছাইড়া দূরে কোথায় যায়া কইরা খাওগা?" আমি বলতেছি, "আমি এলাকা চিনি না, কোথায় যামু আমি? এখানে রইছি। যদি অসুবিধা হয় আমি যাব না।" বলছে, "না, তুমি অন্য কোথাও চলে যাবা। মান-সম্মান থাকতেছে না। এগুলা তোমার মা যদি থাকতো, তোমার মা বুঝতো যে হ্যাঁ,
এর অত্যাচার কি? কিন্তু তোমার সৎ মা ওরা বুঝবো না। তুমি আর এই এলাকা দিয়ে কালেকশনে আইসো না। এলাকা কালেকশন বন্ধ করো। যায়া হিজড়াদের কাছে বললাম, বল না হিজড়াদের কোনো মা-বাবা নাই। বাড়ি থেকে তো বের করেই দিছে। আমরা যেখানে হাত পাতমু, যেখানে পেটটা ভরবো সেখানেই আমাদের যেতে হবে। আচ্ছা ওদের সাথে পিছে যাই। গেলে এখন হিজড়াদের লাঞ্ছনা। এক মুঠ ভাত খাই কিন্তু লাঞ্ছনা থেকে মুক্ত পাই না। যেমন দুয়ারে যামু, গেলে পারে ৳১০ চাই। আত আছে ভালো, পাও আছে ভালো, কইরা খেতে পারো না। কেন এইগুলা কইরা ভিক্ষা কইরা চলা লাগবো তোমার? না আমি নিজে ভাবি যে মানুষে তো ঠিকই বলে, শক্তি তো আমার কম নাই। না হিজড়াদের কাছে থাকতে একদিন এক বাচ্চা নাচাইতে গেছি, হয় বাচ্চাটা হইছে। মা দেইখা আমাক দেখে খুব চিক্কুর। আমি বেশি কিছু বলি নাই। বলছি, "কি বাচ্চা হইছে?" এই ১০ সাল চিক্কুর। ওইটা দেইখা বললাম যে, "যদি আজকে আমার মাকে আমার একটা বোন ওইরকম করে চিক্কুর দিত, তাহলে আমার কিরকম লাগতো?" ওখান থেকে আমি আলগোস্তে সইরে আইসা ওগরে বলছি যে, "হন এখানে এখন যাওয়া যাবে না। ওই মহিলাটা কান্না করতেছে, কয়দিন পরে আইসি।" "হবাই হইছে কয়দিন পরে।" "না এগুলা কি কয়? একজনের এক রকমের কথা। আজকেই নিয়ে যামু, আইসি হিজড়ারা কোনদিন বাড়া যায়, আজকেই নিয়ে যামু।" তখন আমি ভাবলাম, না আমি হিজড়া মানুষ এক পেটের জন্য আমি এতকে মানুষের উপরে কইরা যামু। হাটে গেলি ৳১০ র জন্য মানুষের কাছে এমনও মান-সম্মানের কাপড়-ডৌ মানুষের কাছে দেওয়া লাগে। তে ওগুলা করার চেয়ে ৳১০ র চেয়ে যদি কোনো কর্ম করে খেতে পারি, তাহলে ভালো হয়। নিজেই আগের থেকে মন্তব্য করলাম এগুলা যে, এগুলা পথে থাকবো না। আমি হিজড়া তাতে কি আছে? আমার শরীরে শক্তি আছে, আমি কইরা খাইতে পারুম। অনেকদিন ধরে এগুলা হিজড়ার কাছে থাকতে এগুলা মন্তব্য করি। তো হিজড়াদের কাছে যে টাকাগুলা আমি যে কাজ করি, এগুলা আমি নিজে কিছু করে জমাই। যে না আমার পায়ের তলে মাটি নাই। নিজে যে একটা প্রতিষ্ঠানে দাঁড়ামু, সেটা তো টাকা ছাড়া তো হবে না। আমাকে কেউ তো হেল্প করবে না। তখন ওই চরের ভিতরে জায়গা, তখন আছিল ৳১,০০০ ডিসিমাল। তখন কিনতে চেয়েছিলাম, তখন কেনা পারিনি। টাকা পয়সা ছিল কম। ধীরে হইল কত ৳১৮,০০০ ডিসিমাল। তখন আমি টাকা পয়সা ওই হিজড়াদের একটা সমিতি ছিল। ওখান থেকে টাকা উঠাই। আবার নিজে কিছু গোছাই। গোছা রাইখা ওই টাকা দিয়ে একটু জায়গা কিনি। কতটুকু? ১২ ডিসিমাল। ১২ ডিসমাইল। হ্যাঁ, জায়গা কিনে ওই জায়গায় যখন কিনি তখন ওই এলাকার লোক এসে দিল বাধা। এখানে কোনো হিজড়া পাড়া তো চলা যাবে না। হিজড়া থাকলে এটা বলবে হিজড়া পাড়া। তখন বললাম, "ভাইয়া শোনেন, হিজড়া পাড়া না। এখানে আমি থাকবো আপনি দেখেন, আপনাদের কোনো রকম ডিস্টার্ব হয় নাকি? শোনেন হাতের নখ ৫ টা এক সমান না, মানুষই এক সমান না।" বলছে, "হিজড়া কোনো থান হবে না এখানে।" তখন আমার জায়গা রেজিস্ট্রারি হয়ে গেছে। খারিজও আমি বাই করে ফেলা দিছি। আমাকে আর উঠান পারবে না। হয়তো কি আমি ১ বছর পরে আসমু এই জায়গায়। কিন্তু জায়গা তো আমি মাইপা নিছি। আমি আর ২-১ মাস ওইখানে গেলাম না। যে মানুষ ঠান্ডা হোক। মানুষের সাথে ঝগড়া করা যাবে না। মানুষিক বুঝাইয়াই একটা জিনিস করা লাগবে। হিজড়ারা বললে, "আই চল আমরা যাই, সবাই যাই।" সবাই যাইয়া ওদের সাথেই করি। আমি সবাইকে বললাম, "শোনো, এটা কিন্তু সবাই যাওয়ার কাজ না। এখানে মানুষ আমাদের অনেক কিছু ভাবে। এটা আমার ভাবা থেকে মুক্ত হওয়া লাগবে আমার। মানুষ জানি ভাবে যে না এটা ১০ জনের মতো এরকম নাই।" তখন ধীরে মুখে মুখে যাই। ওর ভাবির সাথে কথা বলি, ওর ইয়ের সাথে কথা বলি। কিন্তু জায়গা ফাঁকা। আমার যেখানে বাড়ি সেখানে আশেপাশে কোনো বাড়ি নাই। চড়ার ভিতর। নির্ধুম চড়া। ধীরে যায়ে এটা কি বেলকুচি থানাতেই? বেলকুচি থানাতেই। ওকে। নদীর ওপার। হাইটা যাইতে হয়, নদী পার হওয়া লাগে। আপনার বাবার বাড়ি থেকে কতদূর? আমার বাবার বাড়ি থেকে ৩-৪ মাইল হবে। ও অনেক দূরে। হ্যাঁ, ওইখানে যখন আমি একটু মাটি ফালায় হেঁড়ে একটা ছাপড়া ঘর উঠায়ে আমি রাত্রে যখন রইলাম, সারাদিন একটু ভালো লাগলো। যখন সন্ধ্যার আজান দিল, এই মনে করেন যে এমন আন্ধার হয়ে গেছে, আমার এমন দম টমাইটকে আসতেছি আবার কি আমি কোথায় রইলাম? একদম অন্ধকার। কিন্তু রাত্রে যখন ওই ঘরের ভিতর শুয়ে রইলাম,
তখন ভাবলাম যে মানুষ মারা গেলে কবরের ভিতরে মানুষ এরকমই একা থাকে। আহা! আজ যদি আমি মারা যাই, আমাকে তো কবরের মধ্যে এরকমই থুয়ে আসবনি। আমি হয়তো মানুষ কইতেছে ওকে মাটি দিমু না, ও হিজড়ে চায়া খায়, ওকে মাটি দিব না। কিন্তু মারা গেলে কেউ কোনদিন উপরে থয় না। হয়তো ২-১ কথা বলবো, তারপরে ঠিকই মাটি দিব। এই ভাইবে রাত্রে আমি ওখানে রাত কাটাইলাম। কাটাতে অভ্যেস হয়ে গেল আমার ওখানে রাইত একা, একা। একা, একা। আশেপাশে কেউ নাই। আশেপাশে কেউ নাই। ওই একাই রান্না করি, একা খাই, একা একাই থাকি। এবার করতে, করতে হিজড়াদের কালচার থেকে বের হয়ে এলাম। আজকে আইসা ২ দিন থাকি, ওই বাড়িতে যাই না। ওরা আইসা বলে, "চল, যাস না কিসের জন্য?" কই, "না, আমার শরীরটা ভালো না। আমি ২ দিন এখানে থাকি। দেখি কেমন লাগে আমার, থাকি।" এরকম করে থাকলাম। থাকার পরে একদিন আমার বাবা বলতেছে, "আসো, বাড়িতে আসো, তোমার বোনের বিয়ে। তে সাথে থেকে বিয়ে-টিয়ে দিয়ে দিও। আসো।" তে আমি বলছি, "না বাবা।" বাবা যখন বলছে তাইলে যাই। বাড়ি পড়ে গেছি। বলতেছে, "আইসো, বেশ ভালো কথা। বিয়ের কোনো লোকজন জানি তোমাকে না দেখে।" তে বলছি, "ঠিক আছে। আমাকে কেউ দেখবে না। আমি বিয়ের আশেপাশেও আর আসমুনি না। কিসের জন্য আমাকে বিয়েতে আসতে বলছো দেখে তো আইছি। তাছাড়া তো আসলামই না। আর আমাকে এখন বিয়ের কোনো লোকজন দেখবে না। দেখবে না এরও ঠিক আছে। আমি আর আসবনি না। যখন বিয়ে হয়ে যায় তখন আমি এসে বোনকে দেখে যামুনি।" বইলা বাড়ি থেকে বাড়া চলে আইলাম। আসলে কিছুদিন পরে সংবাদ আসলো, তোমার মা মারা গেছে। ওই যে আমার মা যে বিয়ে হইছে, মা মারা গেছে। আপন মা। হ্যাঁ, তাইলে মাকে তো দেখতে যেতে হবে। যেহেতু আমার জননী মা আমাকে পেটে রাখছে। ১০ মাস ১০ দিন পেটে বোঝা বাইছে, লালন-পালন করছে। মাইকে দেখতে যেতে হবে। ওই যে মার সেটে আমার নাম্বার ছিল, ওই পক্ষের যে ভাই বেরাদার ছিল, ফোন দিয়া বলছে, "খবরদার, তীর সীমানায় জানি তকদেন দেখি না। মানে কি লাশও দেখতে দিবে না? লাশও দেখতে দেবে না। যাইতে দেবে না, তীর সীমানায় পাড়া দিতে দেবে না।" আমি ঘরের ভিতরে মনে হইল যেন আমি দরজার সাথে দড়ি বাজায় আমার নিজের জীবনটা নিজে দিয়ে দিব। কিন্তু দিলাম না। কইলাম, "না, থাক।" আপনি দেখতে পারেননি মায়ের লাশ? না, আমি মাকে মাটিও দেই নাই, দেখিও নাই। অতিরিক্ত করেছেন আপনারা। অনেক বেশি করেছেন। এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে পারবেন কিনা জানি না। আজকের এই এপিসোডটা ওর এলাকার লোকজন সবাই দেখবেন। ওর কথাগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনারা ধর্মের ধও জানেন না। রিলিজিয়ন ইসলাম যা বলেছে, আমরা ধরে নিচ্ছি আপনারা সবাই মুসলমান ধর্মের অনুসারী। আপনারা জানেন না। এবং আপনারা যে জানেন না, এটা বোঝার জন্যে বড়, বড় কিতাব পড়ার দরকার নাই। আপনারা আপনাদের এলাকার যে বড় ইমাম আছেন, যার পেছনে নামাজ পড়েন, এগুলো যদি করে থাকেন ওর জীবনে, আপনি তার সাথে কথা বলে থাকেন। অন্যায় করছেন, চরম অন্যায় এবং বান্দার হক নষ্ট করে কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি পীর, মাশায়েখ, কামেল যাই হয়ে যান না কেন দুনিয়া থেকে, ওর হক নষ্ট করছেন আপনারা। জি, মাকে মাটিও দেই নাই, মাকে দেখিও নাই। বুক তো তোমার ছিঁড়াই যায়। আমার সবকিছু দেখান যায় কিন্তু বুক ফাইড়া দেখান যায় না, যেন মনের ভিতরে কতটুকু আগুন, কতটুকু আমার দুঃখ আছে। কিন্তু আজকে আপনার কাছে এসে দুঃখটা প্রকাশ বলেন আপনি, আমি শুনব। এখন একটা মেয়ে দত্তক নিয়ে আমি পালি। দত্তক নিলেন কিভাবে? ওই যে আমার একটা ভাই ছিল, যে সৎ ভাই ছিল, সেই ভাইটা খুব গরিব মানুষ। ওই মেয়েটা টাকার জন্য অন্য জায়গায় বিক্রি করে দিত। তখন এসে কান্না করতেছে, ৳৩০,০০০ হলো কে, আপনার হাসপাতালে বিল হইছে, অপারেশন করছে ৩ টা। তাহলে সে টাকা তো দিতে পারতেছে না। আমার ভাই এসে দেখি কান্না করতেছে রাস্তার ওইখানে। তখন বলছি, "কি হইছে?" বলছি, "এই কথা।" বলছি যে, "টাকা যদি আমি গোছ কইরা দেই, মেয়েটা কি আমাকে দিতে পারবা?" আমি নিজের মনে নিজেরটাই তো। তারপরে আমার বাচ্চা-কাচ্চা নাই। আমার তো শখ হয় একটা বাচ্চা পালার। ও বলছে, "ঠিক আছে।" তখন আমার ভাইকে ওই জমানোর টাকার থেকে ৳৩২,০০০ হাতে দিছিলাম। দিয়ে, "বাচ্চাটা আমাকে দিও।" আমার ভাই যখন নিছে ১ ঘন্টা পরেই আমাকে বাচ্চাটা এনে হাতে দিছে। বাচ্চাটা নিয়ে আমি এত খুশি হইছি যে, না, আমার একটা শক্তি, আমার একটা জোর, আমার ওই বাচ্চাটা। তখন ওই বাচ্চাটা আমি নিজে, একটা মা যে একটা বাচ্চা পালে, তখন আমি ভাবছি যে, না, আমার মাও তো আমাকে এরকম করে পালছে। এই বাচ্চাটা এই কাহেলে রাখতে, রাখতে এই হাতটা এরকম ব্যাকা হয়ে গেছে। আবার ওই বাচ্চা যখন রাত্রে ঘুম পাড়ে নাই কে, ওই ফিডার নিয়ে এখানে বুকের কাছে নিয়ে খাওয়াইছি। কান্না করছে। কইছি, "কি করলি চুপ করব?" ওই রাত ২টা ৩টা পর্যন্ত নিয়ে জাগাইছি আর কইছি যে, "দেন একটা বাচ্চা মানুষ করা এত কষ্ট।" তখন আমি মনে করেন যে ওই হিজড়াদের কালচার থেকে
একদম বেরিয়ে আইলাম। হুম। চরে যে বাড়িটা করছি সেখানে এসে একবারে বইসা পড়লাম আমি। কইলাম যে, "না, আমি আর এগুলা কালেকশন করে খামু না। মানুষের দ্বারে, দ্বারে হাত পাতমু না। ভিক্ষা কইরা খাওয়া খুব খারাপ কাজ। আমার শরীরে শক্তি আছে, সব আছে। আমি নিজের পেটের ভাত, আমার ২ জনের পেটের ভাত এখান থেকে আমি গোছামু।" তখন আমি বাড়িতে এসে একজনের জমি বর্গা নিলাম। ২০ ডিসিমাল জায়গা ক্ষেত। বর্গা নিলাম। বললাম যে, "আমাকে দেন, আপনি দেখেন। আপনি যেবার ১০ জনের শস্য দিছে, আমি ঐরকমই শস্য দিমু।" বলছে, "তুমি কি এগুলা করা পারবা? তুমি কোনদিন করছাও?" কইলাম, "করিনি কে, কিন্তু আমরা তো মনে করেন যে বাপ চাচারা তো এগুলাই কইরা খাইছি। তা কইছে, "আমি করা পারমু না কে, করা পারমু।" পরে সে যখন দিছে, তখন আমি শস্য ক্ষেতে থেকেই বুঝাইয়া হুম, দিই। হুম, বুঝাইয়া দিলে আরেকজন বলল যে, "না, এ তো ভালোই আবাদ করা পারে।" তখন আরেকজন আমাকে একটা জমি দিল। হুম। দিলে পারে ২ টা হয়ে গেল। পরে একজন ৬০ ডিসিমাল জায়গা বলল যে, "এটা তো আমাকে শস্য দিতে হবে না। আমাকে হলো কে তুমি টাকা দিও। আচ্ছা। তুমি আমাকে বছরে টাকা দিও। টাকা দিয়ে তুমি যা শস্য হবে তুমি নিও।" তো বললাম, "এটাও বাগের ভাগে যে টাকা পাইলাম নি সেই টাকাই একে দিয়ে দিমু। হুম। অসুবিধা কি?" এই ৩ টা ক্ষেত নিয়েই এখন আবাদ করতেছি। এই ৩ টা ক্ষেত নিয়ে চলতেছি। এর মধ্যে মামুন বিশ্বাস, সে আমাকে উ ওই রুবেল ভাই তাকে ফোন দিয়ে দিছিল। সে আইসা ঘরবাড়ি দেখলো, দেখে আমাকে বাপে যা কইরা দেয় নাই, ওই মামুন বিশ্বাস আমাকে ঘর দিয়ে দিছে। ৩ টা ছাগল কিনে দিছে। মামুন বিশ্বাসটা কে? মামুন বিশ্বাস এই যে Facebook এ এই আচ্ছা, কোন একটা ভিডিও করছে আপনাকে নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও আচ্ছা। করছে। তারপরে ওখানে আমি চরে থাকার পরে মাটি কাটার কাজ করছিলাম। এই যে এনডিবি বলে, এই যে মানিক মুক্তার সংস্থা, হ্যাঁ। ওইখান থেকে আমাকে নিছিল মাটি কাটার কাজে। আচ্ছা। মাটি কাটার কাজে আমি মাটি কাটার কাজ করছি ওইখানে। ওইখানে আমাকে কেউ হাঁটাইতে পারে নাই। আমি মাথায় করে টুপলি নিয়ে মেয়েদের সাথে দিছিল। মেয়েরা অল্প মাটি নেয় দেখে আমি বলছি, "না, আমি মেয়েদের সাথে কাজ করব না। আমি ছেলেদের সাথে কাজ করব।" ছেলেদের সাথে মাথায় করে টুপলি নিয়ে আমি মাটি ফেলাই, রাস্তায় মাটি ফেলাইছি। রাস্তায় মাটি ফেলাইছি। ওখানে আমাকে ৳১৫,০০০ দিছিল ছাগল কেনার জন্য। ওখান থেকেও আমি ছাগল কিনছি। ছাগল কিনে ওই ছাগল পাইলে সেটাও ছাগল বাড়তি হয়েছিল। ওইগুলা বিক্রি করে আমি একটা বকনা বাছুর কিনছি আচ্ছা। ৳২৭,০০০ দিয়ে। ওই বকনা বাছুর পালতেছি। একজন ওইটা দেখে আরেকজন আমাকে বাড়ির সাথেকার এক লোক বলছে যে, "একটা আইডা বাছুর কিনা দেই, তুমি পালো। তোমার তো ক্ষেত আবাদ করতেছে, ঘাস-মাস হয়, খিলাও।" সেও একটা আইডা বাছুর দিছে। সেটাও পালতেছি। এরকম করে পালতে এখন ভালোই আয়ের মধ্যে আছে। এখন আমি খুব জীবনযাপন ভালো করতেছি। আচ্ছা। এখন বাড়ির পাশে আশেপাশে মানুষ সবাই আমার কাছে এসে বসে। একটা জিনিস যদি রান্না করে আমাকে দেয়, আবার আমি রান্না করলি সেও খায়। এখন আর অবহেলা করে না। এখন আর আমার সাথে কেউ খারাপ আচরণও করে না। খুব ভালোবাসে আমাকে ওই এলাকার লোকজন। কিন্তু কিছু, কিছু লোক আছে তারা এখনো শুধরাইতে পারে না। তারা এখনো পিঠ বাড়ায়, তারা এখনো মানুষকে বলে যে, "একেকে জাগা দেস, একেকে ক্ষেত দেস।" এরা রাস্তায় হাতে তালি দিলি এদের অনেক টাকা। ওকে। একবারে করস কিসের জন্য? তখন আমি ওই মুরুব্বি মানুষ বলছে, তাকে আমি বুঝায় বলছি, "শোনেন, আমি যদি একটা কর্ম করে খাই, আমি যদি ভিক্ষা মাইঙ্গা খাই, আপনার কাছে হাত পাইতে খাই, আপনারও মান-সম্মান যাবো, আমারও মান-সম্মান যাবো। আমি যে কর্ম করে খাইতেছি, আপনি আরো আমাকে করবেন যে, না, ছেলেটা যাই হোক ভালো হয়া তো কইরা খাইতেছে। হুম, আপনি একটু হেল্প করবেন। আপনারা কে এগুলা কথা বলেন?" লোকজনের সাথে ঝগড়া করলে পারে মানুষকে খারাপ বলবো। হুম। এমনিতেই তো আমাকে বলে কালচারের ভিতরে নাই, মইরা গেলে মাটি দিমু না। কিন্তু আমি চাই যে না, আমি প্রতিষ্ঠান তৈরি করে নিমু আমি। আমি মানুষকে দেখাইতে চাই যে, হ্যাঁ, আমি হিজড়া হইছি তাতে কি আছে? আমার শরীরে শক্তি আছে। আমি কাজ করতে পারমু। আমি সবকিছু নিজের ক্ষমতায় কইরা খামু। আমি হিজড়া হইছি বিলাই যে মানুষ আমাকে মাটি দিবে না, তা না। আমি মানুষকে সালাম-কালাম দিয়ে, মানুষকে সম্মান দিয়ে যখন আমি মারা যামু তখন বলব যে, "না, হিজড়া আছিল তাতে কি আছিল? এর ঈদও ভালো আছিল।" এই কথা যেন মানুষ বলতে পারে। আল্লাহর কাছে জানাই যে, আল্লাহ আমাকে কি করব সেটা আমি বলতে পারি না। কিন্তু মানুষে জানি আমাকে দুনিয়ার উপরে মরার পরে জানি বলে যে, "না, হিজড়া আছিল তাতে কি আছে? এ ভালো আছিল।" এই ভালো কথা জানি আমার মুখে, মানুষের মুখে জানি আমার জন্য থাকে। এরও আমি অর্জন করতে চাই জি, সবসময়ের নিশ্চয়ই, জন্য। নিশ্চয়ই। তো আপনার এখন কি, কি আছে? ওই যে মানুষের ৩ টা জমি আবাদ করতেছি। তারপরে ওই যে একটা বকনা বাছুর কিনছি। মামুন বিশ্বাস ৩ টা ছাগল দিছে। একটা বুড়ানি, একটা বাচ্চা আর একটা পাটির বাচ্চা। আচ্ছা। ৩ টা।
তারপর বাজার-ঘাট করে দিছিল মামুন বিশ্বাস। ঘর দিয়ে দিছে, বাংলা ঘর। সুন্দর একটা রঙিন টিনের ঘর দিয়ে দিছে। আপনার খোঁজ পাইল কিভাবে মামুন বিশ্বাস? সাংবাদিক রুবেল ভাই। হ্যাঁ, ওই যে মাটি কাটার এই মানিক মুক্তা, অসফম, কৈকার থেকে হ্যাঁ। এদেরকে নিয়ে গেছিল। নিয়ে যায় হেরা ওইখানে তারা হলোকে নিছিল আমাকে যে নিয়ে মাটি কাটছে। হুম। তখন মামুন বিশ্বাস যখন ওই রুবেল ভাই যখন আমার কথা শুনলো, যখন আমি রুবেল ভাইকে বললাম যে, "ভাইয়া দেখেন এই আশেপাশে কোনো বাড়িঘর নাই। কিন্তু আমি রাত্রে একা, একা শুয়ে থাকি এই বাচ্চাটা বুকের মধ্যে নিয়ে। আর বাচ্চাটাও অভ্যেস হয়ে গেছে একাই বাড়ির ভিতরে থাকে। তারপরে আমিও একাই থাকি। আর দেখেন আমার কি অবস্থা, কি হাল। কুরবানির ঈদ চলে যায় ভাই। হৃদের ভিতরে এক টুকরা গোস্ত আমার ভাগ্যে জোটে না। ওই যে রাস্তায় আমি বাড়াই না। কেউ কোন আশেপাশে থেকে মাংসও দেয় না। সমাজ বন্ধ। সমাজেও তো নাই আমি। ঈদের দিন ২ মা বেটি ঘরের ভিতরে একা, একাই বসে, বসে কান্না করি। যে আজ যদি ভালো হইতাম, সমাজে থাকতাম। সমাজের মাংস হাফ কেজি হইলেও তো পাইতাম। কিন্তু আমাকে সমাজে রাখে নাই। সমাজ থেকে বের করে দিছে। আপনার বাবা বেঁচে আছে? আমার বাবা বেঁচে আছে। বউ-টউ নিয়ে এই ঢাকাতেই কোথায় জানি থাকে। তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। কিন্তু ঈদ চইলা গেলি ভাইয়া, আমার অনেক কিছু মনে হয়। যখন ঈদের দিন রাত্রে যে কত মানুষ বাবা-মা নিয়ে, কত নতুন, নতুন কাপড়-চোপড় নিয়ে কত আনন্দ করতেছে। আর আমার জীবনে আমি এই চড়ার ভিতরে একা, একা মেয়েটা নিয়ে ঘরের মধ্যে রইছি। ঈদ চলে যায়, কইন্দা যায় কইতে পারি না। এবার ঈদের ভিতরে আমি সেমাই রান্না করি নাই। বাড়ির পাশে একজনের কাছ থেকে সেমাই চাইয়া নিয়ে এসে আমার মেয়েকে খাওয়াইছি। আপনার কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে? না, আল্লাহ সৃষ্টিকর্তা, তার কোনো নাই। সে মানুষ সৃষ্টি করে, নির্দোষ বানায় সৃষ্টি করে। কিন্তু আমরা হলোকে এই দুনিয়ার পুরে ভেদাভেদ সৃষ্টি করি। আল্লাহকে দোষ দিম কিসের জন্য? আল্লাহ তো আমাকে তৈরি করছে। যেকোনো একটা ইয়েতে কিন্তু আমি আল্লাহর কাজ করতেছি না তো। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাকে এর জন্য পাঠাইছে। কিন্তু আমি তা করা বাদ দিয়ে আমি হাতে তালি দিয়ে মানুষের কাছে চাইয়া খাইতেছি। এটা তো আমার একটা অন্যায়। আপনাকে যে এত মানুষ আপনার প্রতি অবিচার করছে, তাদের নিয়ে কোনো অভিযোগ নাই আপনার? তাদের নিয়ে কি অভিযোগ করবো? তারা তো আপনি যদি লাঞ্ছনা একটা চোখে সুন্দর দেখে। পরিবার পাইতেন, আপনার পাশে যদি সাপোর্ট দিত মানুষ, আপনাকে সবাই যদি দূর, দূর না করতো, আজকে তো আপনার জীবনটা এরকম হইতো না। না, এরকম হইতো না আমার জীবনটা। আমার জীবনটা ভালো থাকতো। আমি মেহেরুল্লাহ হিসেবেই থাকতাম। আপনার মেয়ে আপনাকে মা হিসেবে ডাকে। ২ টাই বলে আমাকে। বলে, "এটা আমার বাবা, এটা আমার মা। অর্ধেক বাবা, অর্ধেক মা।" বাচ্চা এখন আপনাদের দোয়ায় অনেক বড় হইছে। ৭ বছর, ৭ বছর বয়স। মাশাআল্লাহ। আমার একটা আবদার ভাইয়া, যে আমাকে যদি কোনো গভর্নমেন্টে থেকে কোনো কর্মকর্তা, বড়, বড় কর্মকর্তারা যদি একটু ওই যে আমাদের বাড়ির ওই চরের ভিতর দিয়ে অনেক খাস জমি ছিল। যদি খালি আমাকে একটু লিস্ট করে দিত, তাইলে আমার এই যে এই খাটনিটা একটু বিফলে যাইত না। আমার পেটটা ভইরা খাওয়াও হইতো। আমার নিজের জীবনযাপনও ভালো হালে চলে যাইত। আপনি কি, কি চাষ করেন? আমি এই যে এবার মনে করেন যে ১০ ডিসিমাল জায়গায় বেগুনের চাষ দিচ্ছি। আচ্ছা। এই বেগুন এই সকালবেলা আপনার এখানে আসমু দেখে ২০ কেজি বেগুন তুইলে বাজারে নিয়ে বিক্রি করে আবার আপনার এখানে চলে আইছি। ২০ কেজি বেগুন কয় টাকা বিক্রি করছেন? ৳১২০০ মন ছিল, ৳৬০০ বিক্রি করছেন। ৳৬০০ বিক্রি করছি। পাট পাট এই যে পাট বুনছিলাম, পাট কাটছিলাম, পাট নিজেই কাটি। নিজেই কাটি, নিজেই মাথায় করে নিয়ে যেয়ে নিজেই জাগ দেই। কামলা নেই না। ওই টাকা যদি কামলা নেই আমি খামু কি? কিন্তু ওই যখন চার্জ দেয় ট্রাক্টর দিয়ে তাকে বিল দিতে হয়। আপনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি থানার গ্রামের নাম? গ্রামের নাম মকিমপুর। এই মকিমপুরেই আছেন আপনি? মকিমপুর চন্দ্রপাড়া, হ্যাঁ। আপনাকে ওখানে গিয়ে জিজ্ঞেস করলে সবাই চিনবে? হ্যাঁ, আমাকে ওখানে জিজ্ঞাসা করলে সবাই এখানে বলতে না কড্ডর মোড় নেগা জিজ্ঞাসা করলে পরে আমাকে চিনবে। মেহেরুল্লাহ। হ্যাঁ। অসাধারণ একটা গল্প অনেকদিন পরে শুনলাম। এই গল্পের আপস অ্যান্ড ডাউন কোথায় আমি ঠিক জানি না। তবে এই গল্পটাকে আপনি যদি খুব অন্তর দিয়ে অনুভব করেন, জন্মের পর থেকে একটা মানুষ প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এবং সেই প্রতিবন্ধকতার পরেও সে সমাজের জন্য খারাপ কিছু করেনি। সে নিজের জীবনটাকে শেষ করে দেয়নি। সে একটা সাধারণ মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করছে এবং তার জীবনের স্বপ্ন হচ্ছে যে মানুষ আমাকে ভালো বলুক এবং মানুষ যেন আমি মরে যাওয়ার পরে আমাকে সুন্দরভাবে মাটি দেয়। এই পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। আমরা আসলে অনেক বেশি ব্লেসড। আমরা যারা সুস্থ আছি, আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, আমাদের একটা পরিবার আছে। আমরা তো চারপাশে শুধু নাই, 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 নাই দেখি। এই মানুষগুলোর গল্প দেখলে বা এই মানুষগুলোকে যদি আপনি একটু মাথায় রাখেন, তাহলে আপনি কত বেশি ব্লেসড, কত বেশি প্রিভিলেজড এইটা আপনাকে চিন্তা করতে হবে। ২০ কেজি বেগুন বিক্রি করে সে আমার স্টুডিওতে আসছে ৳৬০০ সিরাজগঞ্জ থেকে।
এই কথাগুলো বলার জন্যে। যারা ভিডিওটা দেখবে তাদের জন্য কি বলতে চান? সবাই জানি আরো আমাদের মতো যে লোক জায়গায়, জায়গায় আছে তাদের জানি বাইরে না বের করে দেয়। তারা জানি তাদেরকে জানি আগলায় রাখার জন্য জানি চেষ্টা করে। তারা জানি রাস্তায় না বাড়ায়। তাদের জানি মান-সম্মানের ভয়ে জানি হিজড়া জানি তৈরি না কইরা দেয়। তারা জানি তাদের জানি সমাজে রাখে। তারা জানি সমাজ পায়, তারা জানি একটা পরিবার পায়। শেষ হলো আজকের জীবন গল্প প্রিয় দর্শক এবং শ্রোতা। অনেকদিন পরে লাইফের একটা অসম্ভব সুন্দর একটা এপিসোড এবং এমন না যে এই কমিউনিটিকে নিয়ে আমি কাজ করিনি। আমি এর আগে বহুত কাজ করেছি। আমার মতে একটা মানুষের সুন্দরভাবে পৃথিবীতে বাঁচার অধিকার আছে। সৃষ্টিকর্তাকে যদি আপনি মানেন, তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন। তার সব সৃষ্টিই সুন্দর এবং তার সৃষ্টিকে কটাক্ষ করার মতো যোগ্যতা, সাহস কোনো কিছুই আমাদের নেই। সুতরাং আপনি কখনোই নিজের জীবন, নিজের মান-সম্মান আ বা তথাকথিত লাইফ স্ট্যাটাস এগুলো মেইনটেইন করবার জন্যে কখনোই তার সৃষ্টির প্রতি অবিচার করার মতো দুঃসাহস দেখানো কোনোভাবেই উচিত নয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও একটি এপিসোডে নিশ্চয়ই দেখা হবে এবং আমি চাই আমি আ মেহরুনের জন্য অনেক, অনেক বেশি দোয়া করতে চাই আজকের এপিসোডের মধ্য দিয়ে যে তার ভাগ্য যেন আজ থেকে ১০ বছর পরে বা আরো একটা অল্প সময় বা আরো বেশি দিন পরে সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সে যেন উন্নতির শিখরে পৌঁছাতে পারে। শেষ করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।